আরেকবার আপনাদের সবাইকে স্বাগত। দেখছেন হাইটক। সুদীপ্ত, আমার প্রশ্ন ঠিক ব্রেক নেওয়ার আগে আমি যেটা আপনার সামনে রেখেছিলাম, বিজেপির নেতাদের মুখে শুনছি এসআইআর হলে নির্বাচন হবে, এসআইআর না হলে নির্বাচন হবে না। এই সিদ্ধান্ত তো বিজেপির নেওয়ার কথা না, এটা নির্বাচন কমিশন নেবে। সিদ্ধান্ত নির্বাচনী কমিশনই নিয়েছে, কিন্তু আমি তো দেখছি আপনাদের নেতারাই সিদ্ধান্ত দিচ্ছেন। ওনারা বলছেন যে আমরা এই সিদ্ধান্তটাকে সমর্থন করি, এটা একটা সম্পূর্ণ সঠিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তটাকে আমরা সমর্থন করি। আমি আবার বলছি, আমরা এবার জিতবো যদি এসআইআর হয়। কোথায় ইলেকশন কমিশন অফিশিয়ালি এরকম সিদ্ধান্তের কথা জানিয়েছে যে এসআইআর না হলে নির্বাচন হবে না? স্যার বললো তো, ওদের প্রেস কনফারেন্সে বলেছে ওরা যে যদি না হয় ওই সময়ের মধ্যে তার দরকার হলে মানে দরকার হলে, কিন্তু নির্বাচনের সময় আসলে এটা সিদ্ধান্ত নেবে নির্বাচন যদি হয় এবং আমরাও সেটাই বলছি, যদি এটা না করতে দেওয়া হয়, কারণ আমরা চাই যে বাত্যবাবুর বাবা যিনি 20 বছর আগে মারা গেছেন তিনি এসে যেন ভোটটা না দিয়ে যান। শ্রমিকবাবু বললেন ওনার বাবা মা নাকি উনি ভোট দিতে গেছেন, তার আগে ওনার বাবা মা ভোট দিয়ে চলে এসছে। তো এবার আমি দেখবো আমার বাবা 3 মাস আগে মারা গেছেন, হয়তো আমি ভোট দেওয়ার আগে আমার বাবা এসে ভোট দিয়ে চলে গেলেন। এই ভোটগুলো যাতে না দেওয়া হয়। আরেকটা কথা বলছি, এই যে উনি বলছেন 10 লাখ না কত, মমতা ব্যানার্জি একবার দিল্লিতে গেছিলেন একটা মিটিং করতে, গিয়ে দেখেন সামনে যে জায়গা আছে ওখানে 10 থেকে 15টার বেশি লোক হয়নি। মমতা ব্যানার্জি সেখানে মিটিং করেননি। অভিষেক ব্যানার্জি সেদিন বলেছিলেন এখান থেকে লোক নিয়ে যাবেন ট্রেনে করে, তারপর বাসে করে ওখানে যাবেন। ট্রেনে করে যারা ট্রেন দিল না বিজেপি রেল মন্ত্রী, তাকে ট্রেন দেয়নি। আমি বলছি বাসে করে কিছু লোক গিয়েছিল, বাসে করে কিছু লোক গেছিল, তারপর বাস থেকে নামার পর তারা কুতুব মিনার দেখতে এটা দেখতে তারা পালিয়ে চলে গেছে। এবং তারা কেউ অভিষেক ব্যানার্জি পিছনে তাকিয়ে তাকিয়েও নেই, ওখানে যারা নেমেছে সবাই নেমে কুতুব মিনার দেখতে এটা দেখতে অক্ষরধাম টেম্পল দেখতে পালিয়ে চলে গেছে। তো এই ধরনের লোককে এবার 10 লাখ লোক নিয়ে যাবেন, সেই 10 লাখ লোক দেখবেন এখানে ওখানে হোটেলে পালিয়ে চলে গেছে। ফলে এইসব দেবেন না। দেখুন, আমি প্রথম কথা বলছি, আর কারো নাম বাদ যাক আর না যাক, আমি তো চাই যে আমার বাবার নাম বাদ যাক, যিনি মারা গেছেন, আমার মা যিনি মারা গেছেন তাদের নামটা বাদ যাক, যেটা এখনো পর্যন্ত আছে। ব্রাত্যবাবুর বাবার নামটা বাদ যাক, সেটা আমি চাই। শ্রমিকবাবুর নাম বাবার নাম। এবার উনি যদি বলেন যে একটা নাম বাদ গেলেও আপনি চালান, উনি কি বলেছেন, উনি কিন্তু একবারও বলেননি যে একবারও, উনি বলছেন একটা নাম বাদ গেলেও উনি নাকি ওখানে 10 লাখ লোক নিয়ে যাবেন। প্রথমত 10 লাখ লোক নেওয়ার তো খোকাবাবুর সেই ক্ষমতা নেই। খোকাবাবু কোন রকম আপনি আরোপিত একটা অভিযোগ করছেন, উনি যেটা বলতে চেয়েছেন সেটা আপনাকে চেয়েছেন না, আপনাকে তো বলতে হবে সেটা। উনি বলেছেন যে একটা নাম বাদ দিলে ন্যায্য ভোটার বলেন। ব্যাপারটা কি জানেন তো, আপনি কি মনে করবেন ঠিক আছে, এবার আমি বলি। দেখুন, একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট কথা বলেছে, আপনি সেটা কিছুক্ষণ আগেই বললেন, যদি অনুপ্রবেশ কেউ করে থাকে অবৈধভাবে তাকে ধরা হোক, চিহ্নিত করা হোক, ধরা হোক এবং তার বিরুদ্ধে যা যা অ্যাকশন নেওয়া নিশ্চয়ই নেওয়া। 20 বছর আগে বলেছিলেন। আরে শুনুন, আপনি ভয় পাচ্ছেন কেন মানুষকে? ভয় কেন? জানি প্রধানমন্ত্রী যে আমাদের বলেছিলেন জানেন তো, যে 50 দিন हमको दे दीजिए। আমরা এখন, আমি সেদিনকে আবার শুনছিলাম 50টা দিন চেয়েছিলেন, যদি আমি কালো টাকা না নিয়ে আসতে পারে আপনার যা আমাকে সাজা দেবেন আমি সেই সাজা নেব। 50 দিন কত বেরিয়ে গেছে, আমরাও দেখে নিয়েছি। কত টাকা কোথায় নীরব জীবন কৃষ্ণ পুকুরে টাকা? জীবন কৃষ্ণ পুকুরে লাভ দিল কেন? ব্যাপার আপনার বাড়ালো। এই যে তার মানে কি কালো টাকা ধরা হচ্ছে? আবার বাবা, কালো টাকা না ধরা হলে 20,000 কোটি টাকা আপনাদের হাতে কালো টাকা আপনার রাইট মশাই 1,30,000 বালু জেলে গেল কেন? 1,30,000 বালু জেলে গেল কেন বলুন? আমি করতে পেরেছি, এই তো বালু জেলে গেল কেন? প্রমাণ করতে পেরেছি, এই তো একজন চার্জশিট দিয়েছে, হবে এক মিনিট। যদিও আমরা এসআইআর নিয়ে আমাদের আলোচনা শুরু করেছিলাম এবং তাত্ত্বিক দিক থেকে বিষয়টা দেখবার চেষ্টা করছিলাম, আমি আবার বলছি এসআইআর এজ এ প্রসেস নয়, এই পলিটিক্যাল টার্মালটা, পলিটিক্যাল লড়াইটা দেখবার চেষ্টা করছিলাম যে কেন এসআইআর একটা বিষয় হয়ে গেল। সেখানে আলোচনাটা যে জায়গায় এসছে আমি একটু, আমার মনে হচ্ছে একটু ছুঁয়ে যাওয়া দরকার, আর হাতে সময়ও আছে। অনিন্দ, এই যে
কেন্দ্রীয় সরকারের বা কেন্দ্রের বিজেপির যে বিল, যেটা নিয়ে এখন বিতর্ক, যে কাউকে যদি 30 দিনের বেশি জেলে থাকতে হয় তবে তার পদ ছেড়ে দিতে হবে, তিনি মুখ্যমন্ত্রী হন বা প্রধানমন্ত্রী হন, তাকে সরে দাঁড়াতে হবে, এটা নিয়েও তীব্র আপত্তি তৃণমূল কংগ্রেসের। আমি দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এটা করছে বিজেপি নিজেদের মৌরসি পাট্টা কায়েম করার জন্য। মৌরসি পাট্টা কিভাবে বিজেপির এতে কায়েম হবে? আচ্ছা, আমি আপনাকে বলি, দেখুন, আপনার মনে হয় যে সেন্ট্রাল এজেন্সিগুলো মেনলি সিবিআই এবং ইডি, তারা প্রধানমন্ত্রীর এগেনস্টে একটা কথা বলতে পারবে? আপনি বিশ্বাস করেন এটা? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এগেনস্টে একটা কথা বলা তার ক্ষমতা আছে? তা আবার তাকে ধরে নাকি জেলে পাঠানো হবে? এটা শুধু করা হচ্ছে বিরোধীদের আটকানোর জন্য, বিরোধীদের পেরে উঠছি না যে জায়গায়, সেগুলো আটকানোর জন্য। আজকে আছে অজিত পাওয়ার, এই অজিত পাওয়ারকে যে মুহূর্তে বলেছিলেন চাক্কি পিসিং, সেই অজিত পাওয়ারকে 3000 কোটি টাকার যে ঘাপলা, উনার কথা মতো, সরি 30,000 কোটি টাকা ঘাপলা উনার কথা মতো, সেই অজিত পাওয়ারকে যখনই বিজেপি হয়ে গেল উপরাষ্ট্রপতি। কিন্তু আমাকে একটা কথা বলুন, একটা আপনি দেখান না, প্রধানমন্ত্রীর কথা বাদ দিন, আমি অনিন্দ আপনাকে বলছি যে এই রাজ্য থেকে 2জন কেন্দ্রীয় মন্ত্রী আছেন, তারা মানে বিজেপির সাংসদ, কিন্তু তাদের যদি কোনো কারণে এখানকার পুলিশ কোনো দুর্নীতির অভিযোগে ধরে এবং তাকে 30 দিন রাখে, তাহলে তাকে কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে সরে যেতে হবে। তাহলে তো বিজেপি এফেক্টেড হবে না, সেই সুযোগ তো থাকছে না তো। কারণ সুযোগ মানে আমি ওই অর্থে বলছি সেই সম্ভাবনা আপনি বলুন না। আপনি দেখুন লাস্ট 10 বছরে, আমি 10 বছর বলছি, লাস্ট 10 বছরে বিজেপির কটা লোক ইডি সিবিআই আন্ডারে পড়েছে আর কত লোক বিরোধী তারা পড়েছে? আপনি দেখুন, আপনি যতগুলো দেখবেন। এবং আমাদের বিরোধী দলনেতা যার অভিযোগ ছিল যে তিনি নাকি টাকা নিয়েছেন, বিজেপি তাদের ওয়েবসাইটে সেই ভিডিও রেখেছিল, সেই বিজেপি দলনেতা যখনই ড্রাইভ দিয়ে বিজেপি চলে গেলেন, আপনার কথা শুনে তখনই কিন্তু ছেড়ে পড়ে গেল। তার মানে হচ্ছে এই আইনটা করে আমি আমার বক্তব্য হচ্ছে এই আইনটা করে যে করে হোক আটকানোর চেষ্টা করেছে। আমার আপনার কথা শুনে মনে হচ্ছে ইডি বা সিবিআই এর সবসময় একটা হিসেব রাখা উচিত, কজন তৃণমূলের ধরলাম, 3 জন, আচ্ছা তাহলে অন্তত 2জন বিজেপিকে আমায় ধরতেই হবে, তাদের অপরাধ থাকবে না, আছে বলে বলতে চাইছেন, বহু অপরাধ আছে। সব থেকে বেশি বিধায়ক মানে অপরাধী বিজেপি। বলুন শুধু আমি বলি, দেখুন আমাদের জ্ঞান হওয়ার পর দেখেছেন যে রাজীব গান্ধীর সময় বিভিন্ন স্ক্যাম ছিল, নরসিংহ রায়ের সময় তো ভুরি ভুরি স্ক্যাম ছিল, তারপর এলো কয়লা স্ক্যাম, এই স্ক্যাম ওই স্ক্যাম। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে 6 বছর অটলজির সরকার ছিল, যার পর নাকি আবার সোনিয়া গান্ধী 10 বছর রাজত্ব করেছেন, কিংবা 11 বছর, কোন স্ক্যাম আমাদের উপর নেই। বিজেপি সততার প্রতীক, এবং এই যে বিজেপি সৎ বলেই আপনারা ধরতে পারছেন না। আমি আবার বলছি যে আমাদের এগেনস্টে কোন এই যে 17 বছরে কোন স্ক্যাম নেই। অনিন্দ বাবু, আপনি একটা স্ক্যাম আমাদের বিরুদ্ধে বের করতে পারবেন না। একটা সরকার যেটা নাকি সম্পূর্ণ মানে সম্পূর্ণ সততার উপর দাঁড়িয়ে আছে, অনেস্টির উপর দাঁড়িয়ে আছে, এথিক্সের উপর দাঁড়িয়ে আছে, সেটা হলো এই ভারতীয় জনতা পার্টির সরকার। সেই জন্য আপনারা আমাদের বিরুদ্ধে প্রমাণিত হয়নি, রাজীব গান্ধী বলছি কি বলছেন আপনি জানেন? বোফোর্স নিয়ে ওনার বিরুদ্ধে অভিযোগ কে তুলেছিলেন? ওনার অর্থমন্ত্রী ভিপি সিং। যদি করতে পারে আমরা কি করতে পারি? তো ওনার অর্থমন্ত্রী ছিলেন, তিনি পরে প্রধানমন্ত্রী হলেন, বলছেন আপনি শুনুন, তিনি পরে প্রধানমন্ত্রী হলেন। এবার দ্বিতীয় নরসিংহ রায়ের সময় আমরা বিরুদ্ধে ছিলাম, কিন্তু নরসিংহ রায়ের বিরুদ্ধে কিন্তু আমরা তুলিনি। তাদের যে অফিসাররা ছিল তারা হাওলা কেলেঙ্কারি তুলেছেন, নরসিংহ রায়ের কাছের লোক যারা তারা হাওলা গাওলা ইত্যাদি তুলেছেন, আমরা তো তুলিনি। তুলেছে শিবু সোরেন তুলেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা কেস, আমরা তো তুলিনি। কিন্তু ঘটনা হচ্ছে যে উঠেছিল সেই সময় এবং বেশ কিছু লোক জেলেও গেছিল। কিন্তু আপনি আজকে দেখুন আমরা অটলজি তো 6 বছর রাজত্ব করে এসছে, কেউ একটা কালি লাগাতে পারেনি অটলজির উপর। গত 11 বছর আমরা রাজত্ব করছি, আমাদের গায়ে কোনো কালি নেই।
সততা আমাদের মানে আমি বলছি সততা নিয়ে আমাদের কোনো কংগ্রেস এত সেনসিটিভ কারণ তৃণমূল কংগ্রেস মনে করছে যে তাদের কাউকে এইভাবে গ্রেফতার করে 30 দিন জেলে আটকে রেখে সততা বলে কোনো জিনিস ওদের শব্দকোষেই নেই। এই আইনটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করবে বিজেপি। বাংলা তো এটাই অভিযোগ যে রাজনৈতিকভাবে বিজেপি ব্যবহার করছে নির্বাচন কমিশনকে, আবার এই একটা আইন যেই তৈরি হবে রাজনৈতিকভাবে বিজেপি ব্যবহার করছে ইডি সিবিআই আইন পেয়ে গেলে এবার পোয়া বাড়ো। না একদম না, শুনুন আমি বলছি ব্যাপারটা, গভর্নমেন্ট অফিসার তারা 24 ঘন্টা তাদের নামে যদি কোনো কেস হয় সেই লোকটা সাসপেন্ড হয়ে যায়। বহু লোককে এই তৃণমূল গভর্নমেন্ট গত 15 বছরে সাসপেন্ড করেছে। আপনি বলছেন তো, দেখুন আপনারা কি বিশ্বাস করেন আমাদের রাজ্যের আজকের দিন আমাদের দেশের প্রধানমন্ত্রীকে কোনো প্রশ্ন করা যায়? কোনো প্রশ্ন করতে পারবেন না। আপনি যদি প্রশ্ন করছেন আপনি দেশদ্রোহী হয়ে যাবেন। এটা বুড়ি বুড়ি অধিকার। আপনি প্রশ্ন করছেন না, একদম করা যায় না। আপনি প্রশ্ন করছেন, করতে পেরেছি আমি আপনাকে বুড়ি বুড়ি উনি এই করেছেন। আজকে উনি বলছেন গভর্নমেন্ট অফিসার। আরে বাবা, আজকে ইডি সিবিআই আইন আছে 90 দিন পর্যন্ত তারা অ্যারেস্ট করে রাখতে পারে। সেটাকে উনি সন্তুষ্ট নন কেন? আমরা দেখেছি যে কারোর সন্তুষ্ট নন। আপনার সন্তুষ্ট, তাহলে আবার এই আইন টানছেন কেন? এই আইন আচ্ছা ঠিক আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা খুব ভালো কথা বলছে। আরে শুনুন না, আরে শুনুন না, একটা লাইন আচ্ছা তাহলে আপনি চুপ করবেন, একটু শুনবেন। 5 মাস আমি শুনবো। 5 মাস আপনাদের এথিক্সের মানে সবচেয়ে বড় পুরোহিত এই অরবিন্দ কেজরিওয়াল জেলে বসে গভর্নমেন্ট চালিয়েছে। আমরা চাইছি সেটা যাতে না করানো হয়। আপনি 1 মাস জেলে থাকলে রেজিগনেশন দিন, চলুন একদিনে রেজিগনেশন দেওয়া উচিত। হয়েছে একদিনে আমাদের আটবারে আপনার আমার একটা পয়েন্ট আছে, কিন্তু আগে আমি বলে দিই। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা প্রশ্ন বলেছেন যে এইটা আপনি 30 দিন করেছেন, তো আমি বলছি এটা 15 দিন করে দিন। 15 দিন যদি কেউ আটকে রাখে তার মন্ত্রিত্ব চলে যাবে। কি তার সঙ্গে আরেকটা যোগ করে দিন, যদি না প্রমাণিত করতে পারেন বা প্রমাণ করতে পারেন তাহলে যিনি ইনভেস্টিগেশন করছিলেন তার চাকরিটা চলে যাবে। করতে পারবেন? করে দিন আইনটা। কারণ কি বলুন তো, এই লোকগুলোকে ইচ্ছাকৃতভাবে আটকে রেখে তাদের যাদের সরকার পড়ে যায় সেই চেষ্টা করা হচ্ছে বারবার। এটা তো হতে পারে না, গণতন্ত্র মানব না। আজকে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছে তার একাডেমিক কোয়ালিফিকেশন জানতে পারি না। এই কথাটা আমি একটু ক্লারিফিকেশন চাই। এক মিনিট অনিন্দ, যদি এরকম হয় যে মুখ্যমন্ত্রীকে রেজিগনেশন দিতে হচ্ছে 30 দিনের বেশি জেলে থাকার জন্য, তার জন্য সরকার পড়ে না। সরকার পড়ে যায়নি। আবার যতদিন পর্যন্ত না নির্বাচন হয়েছে অন্য মুখ্যমন্ত্রী কাজ চালিয়েছে। আমি বলি এটা সরকার পড়ে যাওয়ার বিষয় না। ব্যাপারটা বুঝছেন না, সরকার কিভাবে পড়বে? আজকে মনে করুন কোন একটা মুখ্যমন্ত্রীকে বা কোনো মন্ত্রীকে কালিমা লিপ্ত করার জন্য, ইচ্ছাকৃত কালিমা লিপ্ত করার জন্য এটা করে মানুষের মধ্যে বিভেদ তৈরি করিয়ে দেবে, বিভ্রান্তি সৃষ্টি করবে করে না। আজকে বর্তমান আইনে এমন একটা করেছে ইডি সিবিআই কে, বিশ্বাস করুন মানুষ না ইডি সিবিআই ধরুন অরবিন্দ কেজরিওয়াল, তার বিরুদ্ধে অভিযোগটা এখনো প্রমাণিত হয়নি, হবেও না প্লিজ, কিন্তু তাকে জেলে যেতে হয়েছে। 30 দিনের বেশি জেলে ছিলেন এবং তারপরে তিনি একটা সময় অন্য একজন মুখ্যমন্ত্রী ওখানে তার জায়গায় দায়িত্ব নিয়েছেন এবং তিনি কাজ করেছেন, অতসী কাজ করেছেন এবং নির্ধারিত সময়ে দিল্লিতে আবার নির্বাচন হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান আইনেই একজন মুখ্যমন্ত্রী জেলে থাকতে পারেন। এই আইনটা হচ্ছে তিনি জেলে থেকে যাতে সরকার না চালান সেটা এনশিওর করা। তাতে আপনি জেলে তো এমনি যে কোনো আজকে যে আইন আছে তাতেই কোনো মুখ্যমন্ত্রী যেতে পারে। আমি আপনাকে বলি, আমাদের উত্তর দিই, আচ্ছা বলবেন 1 মিনিট বলি। আমাদের সংবিধান তো একটা ব্যাপার আছে, বা এই সংবিধানে অ্যামেন্ডমেন্ট করবেন, এই আইনটাকে নিয়ে আছে, নতুন আইন করবেন, তাই তো? আজকে বলুন যেটা আছে তাতে অসুবিধাটা কোথায়? আজকে যদি কোনো কনভিক্টেড হয়ে যায়, যদি হয় তাকে অটোমেটিকলি ছাড়তে হবে। কিন্তু আপনি বলুন তো 30 দিনের মধ্যে আপনি এটাকে প্রমাণ করতে পারবেন তো? অসুবিধা তো দিল্লিতেই প্রমাণিত হয়েছে। উত্তরটা দিই। পার্থদা, আপনি একজন সিনিয়র জার্নালিস্ট, আপনি বহু বছর আপনি দিল্লিতে এবং কলকাতায় করেছেন, আপনি কভার করেছেন। আপনি আমায় বলুন তো, সারা পৃথিবীতে আপনাদের অভিজ্ঞতা অনুযায়ী কোথাও মানে গত 5000 বছরের ইতিহাসে কোথাও কোনো দেশে এমন একটা আইন বেরিয়েছে যে আইনে বলা আছে যে যদি কোনো চোরকে ধরা হয়, তারপর যদি প্রমাণিত না করা যায় যে সে চোর, তাহলে ওই পুলিশ যে আছে সেই পুলিশকে জেলে পাঠাবে?
এই ধরনের কথাবার্তা যে লোকটা বলে তার তো সাংসদ হওয়ার কোয়ালিটি নেই। এ আবার বলছে মুখ্যমন্ত্রী হবে যুবরাজ অভিষেক ব্যানার্জি, এইরকম যেটাকে বালকিল্য কথা বলে তার তো সাংসদ হওয়ার অধিকার নেই, তার যোগ্যতা নেই ন্যূনতম সাংসদ হওয়ার। আপনি আমায় বলুন দাদা, সারা পৃথিবীতে এমনকি কমিউনিস্ট কান্ট্রি বলুন, মুসলিম কান্ট্রি বলুন, বা যে কোনো ডিক্টেটরশিপ কান্ট্রি বলুন, কোথাও এরকম একটা আইন আছে? আপনি কোন কান্ট্রিতে দেখেছেন যে কোয়ালিফিকেশন জানতে চাইলে বলে দেওয়া হয় যে দেখানো যাবে না? আমি উত্তর দিচ্ছি বলছি 10 বছর না না আমি বলছি হ্যাঁ হ্যাঁ এর উত্তর আছে, আমি দিচ্ছি কি অন্যায় জানতে চেয়েছি দিয়ে দিন আমায়। দাদা আমাদের একজন সিনিয়র নেত্রী এখানে বলেছিলেন তিনি ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি পেয়েছেন, এখান থেকে চিঠি লেখা হয়েছিল, উত্তর দিতে পারেনি। আপনি জানেন তারা বলছে ইউনিভার্সিটি, আমি আপনি বলি তারা বলছে ইস্ট জর্জিয়া নামে ইউনিভার্সিটি। আরেকটা বলি আপনি এটা কেন বলছেন? এমবিএ এটা বলছেন শুনুন না, আমাদের এখানে একটা নিয়ম আছে আপনি জানবেন, যদি আপনি ভোটের সময় এই আলোচনাটাকে খুব জরুরি, আপনি যদি আমি একটা কথা বলি, প্রধানমন্ত্রী যদি প্রমাণ হয়ে যায় প্রধানমন্ত্রী চলে যাবে। কেন আপনাকে বলি, আমাদের আইনে বলা আছে যখন আপনি ভোটে লড়তে যাবেন আপনি যে ডিক্লারেশন দেবেন সেইটা যেন সঠিক থাকে। এটা যদি কোনো বেঠিক হয় পরবর্তীকালে তাহলে আপনার এমপি বা এমএলএ যেটা লড়েছেন সেটা আপনার খারিজ হতে পারে। এবং প্রধানমন্ত্রী একটা ইন্টারভিউতে আমরা দেখছিলাম, রাজীব শুক্লা নাম বলছি, যিনি কংগ্রেসের এখন হয়েছে, রাজীব শুক্লা ইন্টারভিউতে বলছেন যে আমি 17 বছর বয়সে বাড়ি ছেড়ে দিয়েছিলাম। তার কিছু বছর পরে আমরা দেখছি মানে 78-এ প্রধানমন্ত্রী জি অমিত শাহজি ওখানে দিল্লিতে ইউনিভার্সিটি থেকে নাকি উনি গ্র্যাজুয়েশন করেছেন। 78-এ কম্পিউটার এসে কম্পিউটারাইজ একটা দেখানো হচ্ছে, মানে জেরক্স কপি দেখানো হচ্ছে, উনার এটা সার্টিফিকেট, তখন কম্পিউটারই আসেনি। আরে ভাই কিছুই তো নয়, উনি যদি আজ ইন্দিরা গান্ধী নন গ্র্যাজুয়েট ছিলেন, তাতে কিছু এসে যায় না, তার জন্য কি তার পপুলারিটি কমে যাবে? আজকে প্রধানমন্ত্রী যদি যে কথাটা বলছে তার জন্য তার পপুলারিটি কমবে না? আমাদের দেশের তো সংবিধানে সময় কমে আসছে। উত্তরটা দিই। প্রথম কথা হচ্ছে যে 2002 থেকে 2014 পর্যন্ত নরেন্দ্র মোদীজি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। এর মধ্যে 10 বছর সোনিয়া গান্ধী রাহুল গান্ধী এরা প্রধানমন্ত্রী ছিলেন। সেই সময় তারা ওখান থেকে সার্টিফিকেটটা বের করলো না কেন? সোনিয়া গান্ধী রাহুল গান্ধী তো প্রধানমন্ত্রী কোনদিন, ওই তো ওরাই প্রধানমন্ত্রী ছিল, এ তো কাঠের পুতুল ছিল, ওরাই দেশ চালিয়েছে। অপমান করবেন না, সার্টিফিকেট বের করেনি কেন? আমার মাঝখানে কথা বলছে, দেখুন আপনারা ওর মাঝখানে কথা বলিনি, কিন্তু আমি ওর মাঝখানে কথা বলিনি, আমি বলছি তাহলে এটা কেন বের করা হলো না? দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে মমতা ব্যানার্জি বলছেন যে আমি একই সঙ্গে এমএ করেছি, এলএলবি করেছি, বিএড করেছি, এটা কোনো সম্ভব? তারপর পিএইচডিটা ওর উপর চাপিয়ে দিয়েছিলেন। আজকের প্রসঙ্গে যুক্ত নয়, উনি তুললেন বলে আমি তুললাম, আমি জেনারেলি তুলি না এইসব কথা। কিন্তু এই 130তম সংবিধান সংশোধনটা কিছুটা আলোচনাযোগ্য, কারণ যেরকম এসআইআরটা তো কেন্দ্রীয় বা সরকার বা পার্লামেন্টের ব্যাপার না, একেবারে নির্বাচন কমিশনের ব্যাপার। ঠিক একই রকম ভাবে এটা যেরকম একটা সংস্কার প্রক্রিয়া, কেন্দ্রীয় সরকার যে 138 অ্যামেন্ডমেন্টটা আনতে চেয়েছে সংবিধানের, সেটাও একটা সংস্কার প্রক্রিয়া। বলা হয়েছে যে একটা আইন দীর্ঘদিন ধরে যেভাবে চলছে সেভাবেই সময়ের সঙ্গে সঙ্গে চলতে পারে না, তাকে পরিবর্তন করতে হবে। এখানে আমি অনিন্দ আপনার কাছে এই প্রশ্নটা এই জন্য তুলেছিলাম যে বর্তমান যে আইন আছে তাতেই কোনো মুখ্যমন্ত্রী জেল হতে পারে, হয়েছে সাম্প্রতিক অতীতেই হয়েছে। শুধু এই আইনটা বলছে যে যদি কারো জেল হয়, কোনো সিটিং চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার পর্যন্ত 30 ডেজ হয়ে গেলে তিনি অন্য কাউকে দায়িত্ব দিয়ে দেবেন। কখনো বলা হয়নি যে তার সরকার ভেঙে দেওয়া হবে, বলা হচ্ছে তিনি পদত্যাগ করবেন। মেজরিটি থাকলে তার দলের অন্য কেউ দায়িত্ব নেবেন। মেজরিটি তো পাবেন না, সেটা আমাদের অমিত শাহজি তিনি নিজেও জানেন। এখন ব্যাপারটা হচ্ছে এই আইনটা আনার কারণটা কি, কারণটা কিন্তু স্পষ্ট নয়, ওরা স্পষ্ট করে বলছেন না। আমরা মনে করছি, একদম আমরা মনে করছি যে বিরোধী যতগুলো সরকার আছে সেই সরকারকে হ্যারাসমেন্ট করার জন্য, প্রেসারে রাখার জন্য, উল্টো পাল্টা তাদের উপর চার্জশিট দেওয়ার জন্য। দেখুন না, প্রধানমন্ত্রী
আমাদের এখানে বক্তব্য রাখলেন, তারপরেই ইডি সিবিআই সক্রিয় হয়ে উঠলেন। এবং আমি আপনাকে বলে যাচ্ছি, ইডি সিবিআই যত এগিয়ে আসবে নির্বাচন, ইডি সিবিআই সক্রিয় হবে। আমার বক্তব্য হচ্ছে ইডি সিবিআই সেন্ট্রাল এজেন্সিগুলোকে ব্যবহার করে বর্তমান আইনে করছে, আরো ওরা চাইছে যে আরো 30 দিনের মধ্যে করে আরো বেশি ভাবে তাদেরকে দাবিয়ে রাখছে। এবার বলুন সুদীপ্ত। প্রথম কথা হচ্ছে, আমাদের কত বিজেপি কর্মীকে আপনারা ফলস কেস দিয়ে মাসের পর মাস বছরের বছর জেলে ঢুকিয়ে রেখেছেন জানেন? নাম বলুন। আমাদের 2021 থেকে নাম বলুন, তথ্য দিন। আমি একজনের নাম বলছি, তথ্য দিন। আমি আরেকটা নাম বলছি, অর্জুন চৌরাসিয়া। এটা অত্যন্ত অসভ্যতা। এটা নামগুলো অসভ্যতা, এটা কি অসভ্যতা? এটা নামটা মাঝখানে তো আমি বলিনি। আচ্ছা, একটা কথা আমি বলবো, এখানে যখন কোনো একটা নাম টেনে আনবেন না, ব্যাপারটা একজন ব্যক্তিকে টেনে আনবেন, তখন সেটা একটা দায়িত্বের ব্যাপার। একদম দায়িত্ব আমি বলছি তো, আমি এই দায়িত্ব কেন নেব? আমার দরকার নেই, আমার এখানে তো প্রয়োজন নেই। আমার প্রয়োজন হচ্ছে এটা জানা যে এই আইনের ফলে সত্যি বিজেপি বা কেন্দ্রের সরকার বিভিন্ন বিজেপি বিরোধী রাজ্য সরকারগুলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কিনা, যেটা মূল অভিযোগ। সুদীপ্ত, আমার উত্তর চাই যে এটা কি একটা নিয়ন্ত্রণের অস্ত্র হয়ে উঠবে? মুখ্যমন্ত্রীকে আমি গতকালই অভিযোগ করতে দেখেছি, আমার এসডিও কে ভয় দেখাচ্ছে, আমার বিডিও কে ডিএম কে ভয় দেখাচ্ছে। একজন মুখ্যমন্ত্রী বলছেন ভারতের মতো একটা গণতন্ত্রের দেশে। আমি এথিক্সের কথা বলি, দুজন নন বিজেপি চিফ মিনিস্টারের ব্যাপারে গত 2 বছরের মধ্যে ঘটনা আমি বলছি। দুজন নন বিজেপি চিফ মিনিস্টার যারা আমাদের দলের না, একজন হলেন হেমন্ত সোরেন, আরেকজন হলেন আপনার আরেকজন সেকেন্ড হচ্ছেন আপনার অরবিন্দ কেজরিওয়াল। হেমন্ত সোরেন একটা সাধারণ মানুষ, একজন মানে খেটে খাওয়া মানুষ, আমাদের বিরোধী। যেদিন ওনার নামে এলো, উনি রেজিগনেশন দিয়ে বেরিয়ে উনি জেলে গেলেন। জেলে গিয়ে উনি কিন্তু আমাদের পরাজিত করেছেন, কারণ মানুষ ওনার এথিক্সটাকে সমর্থন করেছিল। অরবিন্দ কেজরিওয়াল আইআইটি ইঞ্জিনিয়ার, সেই লোকটা জেলে গেল, জেলে গিয়ে 5.5 মাস জেলে ছিল, একটা রেজিগনেশন দেননি। এবং সেই জন্য এই যে ওনার যে এথিক্সের লেভেল, সেই এথিক্সের লেভেল দিল্লির লোক মানেনি। যারা গতবার 60-এর মধ্যে 59 সিট ওকে জিতিয়েছিল, তারা এবার হারিয়ে ওকে ভূত করে বাইরে ফেলে দিয়েছে। আমি বলছি, একটা জায়গায় আমরা জিতেছি, একটা জায়গায় হেরেছি। এর জন্য আইনের প্রয়োজন আমি বলছি, আজকে আইনটা কেন দরকার জানেন? কারণ একসময় মানুষের মধ্যে এমন এথিক্স ছিল। লাল বাহাদুর শাস্ত্রী, একটা রেল অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি রেজিগনেশন দিয়েছেন। এমনকি মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন, অবশ্য মমতা সেটা তো রেকর্ড করেছেন, 2 বছর 1999 থেকে 2001, তার মধ্যে 24 বার রেজিগনেশন দিয়েছিলেন। এত রকম গোলমাল করেছিলেন আর কি। তো যাই হোক, আর এখন কত রেল অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোনো মানুষ যাতে রেজিগনেশন দেয়, কোনো রেজিগনেশন নেই। দেখুন, বালু চলে গেছে, 5 মাস রেজিগনেশন দেয়নি। বালু সেই মমতা ব্যানার্জি দিয়ে 5 মাস। আচ্ছা, জেলে বসে শর্মা। আরে দাদা, আরে বলুন না, নাম বলুন। আপনার মাঝখানে তো বলিনি, হেমন্ত বিশ্ব শর্মা নাম বলুন। আপনার মাঝখানে তো বলিনি আমি। কেন রেগে যান বলুন তো? আপনি হেমন্ত সোরেনের কথা বলছেন, হেমন্ত বিশ্ব শর্মা নামটা বলুন তো। দেখুন, আবার আপনি এটা বলতে পারবেন না। আসলে মাঝখানে আমাকে আরেকটা জিনিস বলুন, আমার হাতে একদম সময় 2-3 মিনিট সময় আছে। সুদীপ্ত, আমাকে একটা কথা বলুন যে এই মুহূর্তে যা স্ট্রেংথ বিজেপির পার্লামেন্টে, এই আইন পাস হবে? দেখুন, এত হইচই হচ্ছে, পলিটিক্যালি জল গরম হচ্ছে, এই আইন আদৌ পাস হবে? লোকসভা এবং বিধানসভা 2 জায়গাতেই, রাজ্যসভা 2 জায়গাতেই আমাদের কিন্তু মেজরিটি আছে। আমরা চাইবো, আপনাদের কত সংখ্যা আছে? জেপিসিতে পাঠাতে হলো। আমি বলছি, শুনুন, আমরা আশা করব যে বিরোধী দল যারা আছে তারাও এথিক্স মানবে, তারাও সততা মানবে, এবং তারা আমাদের সঙ্গে আসবে। কারণ এটা সততার প্রশ্ন, এটা একটা দুটো পার্টির প্রশ্ন না। এটা দেশ সৎ থাকবে না, দেশ অসৎ থাকবে, চোরেরা দেশ চালাবে না তার প্রশ্ন। আপনারা বিরোধীরা যদি মনে করেন যে যারা জেলে থেকে দেশ চালাতে পারে, একটা চোর জেলে থেকে দেশ চালাতে পারে, একটা ডাকাত জেলে থেকে দেশ চালাতে পারে, তাহলে আপনারা ভোট দেবেন না। যদি আপনারা মনে করেন না, চোর ডাকাত ধর্ষক এরা দেশে বসে জেলে বসে দেশ চালাতে পারে, তাহলে আপনারা বিরোধিতা করুন। আমি আবার বলছি, আমরা সেই জন্য যদি আপনাদের সঙ্গে এথিক্স থাকে, সততা থাকে, আপনারা সাপোর্ট করবেন, নইলে করবেন না। যদি মনে করেন জেলে বসে আপনারা দেশ চালাতে চান, তাহলে আপনারা আমাদের হাতে সময় শেষ হয়ে আসছে। অনিন্দ, আমার প্রশ্নটা আগে শুনুন। আমার প্রশ্ন হচ্ছে, যদি এটা পার্লামেন্টে পাস করানো নাই যায়, তাহলে এটা নিয়ে এত চিৎকার চেঁচামেচি করে কি হবে? আপনারা তো জানেন যে এটা হয়তো পার্লামেন্টে এই শক্তি নিয়ে নরেন্দ্র মোদী সরকার পাস করাতে পারবে না। আচ্ছা পার্থদা, দুটো জিনিস আপনি দেখুন, এটা কেন বিলটা আনলো আর কবে আনলো। পার্লামেন্ট যেদিনকে শেষ হয়ে যাচ্ছে ঠিক তার আগের দিন বিকেল বেলা। নিয়ম কি, কোনো বিল আনার ক্ষেত্রে আগে সবাইকে নোটিশ দিতে হয়। নোটিশ না দিয়ে বিলটা আনা হলো। উনারাও জানেন এটা পাস করাতে পারবেন না। এসআইআর নিয়ে যবে বিরোধীরা যে আপনি চোরকে দিয়ে দেশ চালাবেন না তার জন্য যথেষ্ট, এক সেকেন্ড যথেষ্ট। এখানে তো একটা দিন সময় দেওয়া হয়েছে।
চালাবে কি চালাবে না এটা ভাবার জন্য একদিন তো অনেক বেশি, এই পয়েন্টটাকে কন্ট্রাডিক্ট করা যায় একটা। শুনুন, পার্লামেন্ট তো ক্রিকেট গ্রাউন্ড নয়, পার্লামেন্ট ইজ পার্লামেন্ট। ওখানে একটা সিদ্ধান্ত গোটা দেশের ভবিষ্যৎ তার উপর নির্ভর করে। কাজেই যারা যারা নির্বাচিত হয়ে গেছেন তাদের বৈধ অধিকার আছে যে ওখানে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত সম্পর্কে নির্দিষ্ট সময়ে নিজেদের মধ্যে আলোচনা করা, চিন্তা ভাবনা করা। এইটাকে যদি কোনোভাবে খর্ব করা হয় সেটাকে আপনি যে কোনোভাবে সমর্থন করতে চান, কিন্তু লজিক্যালি সমর্থন করা যায়। একটাই লজিক, প্রশ্ন হচ্ছে সমর্থন করতে পারছেন না, 2 বছর লাগবে, 4 বছর লাগবে, আপনারা সততাকে সমর্থন করতে পারছেন না। তৃণমূল কংগ্রেস, সুদীপ্ত প্লিজ, এই হলো তৃণমূল কংগ্রেস। এটা তো পথসভা নয়, এটা স্টুডিও। আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি বলছি যখন একটা আইন তৈরি হয় অনেক ফাইন লাইন থাকে, এই ফাইন লাইন নিয়ে যদি বিরোধীদের চিন্তা ভাবনা করার সুযোগ না দেওয়া হয় তাহলে একটা সন্দেহ তৈরি হয় বই কি যে এর পিছনে কোনো উদ্দেশ্য আছে। যে কথাটা বিরোধীরা বলছেন যে এটা আসলে বিজেপি বিরোধী দলগুলিকে, সরকারগুলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা, এই অভিযোগ শুনতে হচ্ছে নরেন্দ্র মোদীকে, অমিত শাহকে, শুধু এই জন্য যে নির্দিষ্ট সময় এদেরকে সুযোগ দেওয়া হয়নি বিলটি দেখার। বিজেপি দলগুলি যদি মনে করেন তারা জেলে বসে দেশ চালাবেন, তাহলে মনে রাখবেন এটা তাদের বিরুদ্ধেই আছে। আজকে সময় শেষ। এই যে বিষয়টা, সংবিধান সংশোধনের বিষয়টা আপাতত ধামাচাপা পড়ে গেছে, কারণ পার্লামেন্ট সেশন শেষ হয়ে গেছে। আবার যখন শীতকালীন অধিবেশন শুরু হবে আমি জানি না নতুন করে এটা আবার আলোচনার টেবিলে আসবে কিনা। কিন্তু এসআইআর কিন্তু এই পুজো, উৎসবের মরশুম এই পর্যন্ত স্টুডিওর ভেতরে বা কোনো জনসভায় বিষয় হয়ে থাকবে, কিন্তু যত নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে এগোবে এবং এই প্রসেসটা শুরু হবে ততই বিতর্ক চেহারা নেবে অন্যরকম, এবং ঠিক কীরকম চেহারা নেবে সেটা সত্যি এখনই প্রেডিক্ট করা যাচ্ছে না কি প্রতিক্রিয়া হবে রাজনৈতিক দলগুলোর। তবে এটা ঠিক এসআইআর নির্বাচন কমিশন করতে চাইলে এসআইআর প্রসেস হিসেবে কিন্তু চালু হবে। ওই জন্যই বোধহয় মুখ্যমন্ত্রী গতকাল জনসভায় ওই টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সভা থেকে বলেছেন সবাইকে যে আধার কার্ড রেডি রাখবেন, ওটা কিন্তু এখন গ্রাহ্য করতে হবে নির্বাচন কমিশনকে। এনিওয়ে, অনেক ধন্যবাদ সুদীপ্ত এবং অনিন্দ আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরও। দেখছিলেন হাই টক, আপনারা দেখছেন হাই নিউজ।